অ্যাক্সিস লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে ল অফ টর্টসের একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ ভাইকারিয়াস লায়াবিলিটি। এর আগের ভিডিওতে আমরা স্ট্রিক্ট লায়াবিলিটি নিয়ে ডিসকাস করেছি, আজকে আমরা ডিসকাস করব ভাইকারিয়াস লায়াবিলিটি। আমরা প্রত্যেকেই জানি একজন ব্যক্তি যদি কোনো রংফুল অ্যাক্ট করে থাকে সেই রংফুল অ্যাক্টের জন্য সে লায়াবেল হবে এবং এটাই স্বাভাবিক। সাপোজ একজন ব্যক্তি এ যদি কোনো একটা রংফুল যদি কোনো অ্যাক্ট করে থাকে, সেই রংফুল অ্যাক্টের জন্য এ কি হবে? লায়াবেল হবে। এটা খুবই স্বাভাবিক। কিন্তু কখনো কখনো একজন ব্যক্তি অন্যের কোনো রংফুল অ্যাক্টের জন্য লায়াবেল হয়ে থাকে, ল অফ টর্টসে বলা হয় তখন সেই ব্যক্তিটি ভাইকারিয়াসলি লায়াবেল হয়ে থাকে। কখনো কখনো একজন ব্যক্তি অন্যের রংফুল অ্যাক্টের জন্য নিজে লায়াবেল হয়ে থাকে, এটাকেই ল অফ টর্টসে ভাইকারিয়াস লায়াবিলিটি বলা হয়। কিন্তু একজন ব্যক্তি কখন ভাইকারিয়াসলি লায়াবেল হবে সেটা ডিপেন্ড করছে কিছু বিষয়ের ওপরে। আজকে সেটাকে নিয়ে ডিসকাস করব। সাপোজ মনে করো এ একজন ব্যক্তি, বি আর একজন ব্যক্তি, তাহলে বি এর রংফুল অ্যাক্টিভিটিসের জন্য এ কখন লায়াবেল হবে? আমি আবারও বলছি, এ একজন পার্সন, বি একজন পার্সন। বি কোনো রংফুল কাজ করেছে, বি এর রংফুল কাজ করার জন্য এ কখন লায়াবেল হবে বা রেসপন্সিবল হবে? যখন এ আর বি এর মধ্যে একটি রিলেশনশিপ থাকবে। যখন এ আর বি এর মধ্যে একটা রিলেশনশিপ থাকবে তখন বি এর রংফুল অ্যাক্টের জন্য এ লায়াবেল হবে। আর যে রংফুল অ্যাক্টটা বি করেছে সেই রংফুল অ্যাক্টটা যেন এই রিলেশনশিপের সাথে কোনো না কোনোভাবে যেন কানেক্টেড হয়ে থাকে, তখনই শুধুমাত্র বি এর রংফুল অ্যাক্টিভিটিসের জন্য এ লায়াবেল হবে। তাহলে আমি শুরুতেই বলেছিলাম যে একজন ব্যক্তি নিজে যদি কোনো রংফুল অ্যাক্ট করে থাকে সেই রংফুল অ্যাক্টের জন্য সে লায়াবেল হবে। কিন্তু আবার আমি বললাম অন্য কোনো ব্যক্তি যদি কোনো রংফুল অ্যাক্ট করে থাকে তার জন্য অপর একজন ব্যক্তি লায়াবেল হতে পারে যদি দুটো রিজন ফুলফিল হয়। নাম্বার ওয়ান রিজন কি? যখন সেই দুটো ব্যক্তির মধ্যে একটা রিলেশনশিপ থাকবে, একটা যখন সম্পর্ক থাকবে। আর যে রংফুল অ্যাক্টিভিটিসটা করেছে সেই রংফুল অ্যাক্টিভিটিসটা যদি সেই রিলেশনের সাথে কোনোভাবে কানেক্টেড হয়ে থাকে তখন সেই ব্যক্তিটা কি হবে? ভাইকারিয়াসলি লায়াবেল হয়ে যাবে। তখন সেই ব্যক্তিটি ভাইকারিয়াসলি লায়াবেল হয়ে যাবে। এবং এই ভাইকারিয়াসলি যে লায়াবেল হয়ে থাকে সেই কিছু এক্সাম্পলস আমরা দেখব। নাম্বার ওয়ান, যখন প্রিন্সিপাল অ্যান্ড এজেন্টের যে রিলেশনশিপ আছে সেই প্রিন্সিপাল এজেন্টের রিলেশনশিপ থেকে এজেন্টের রংফুল কোনো টর্টস বা কোনো অ্যাক্টিভিটিসের জন্য প্রিন্সিপাল কি হয়? ভাইকারিয়াসলি লায়াবেল হয়ে যায়। পার্টনার্স ইন্টারসেক্ট, একটি পার্টনারের রংফুল কোনো অ্যাক্টিভিটিসের জন্য বা টর্টের জন্য অন্য পার্টনার লায়াবেল হয়ে যায়। আর 3 নম্বর, মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ। মাস্টার অ্যান্ড সার্ভেন্ট রিলেশনশিপ, এই তিনটা আমি এক্সাম্পল দিলাম। আমি প্রথমেই বলেছিলাম যে একজন ব্যক্তির রংফুল অ্যাক্টের জন্য অন্য ব্যক্তি ভাইকারিয়াসলি লায়াবেল তখনই হবে যখন দুজনের মধ্যে একটা সম্পর্ক থাকবে আর সেই রংফুল অ্যাক্টটা যদি কোনোভাবে কানেক্টেড থাকতে হবে ওই রিলেশনশিপের সাথে, তবেই ভাইকারিয়াসলি লায়াবেল হবে। তাহলে একটা এজেন্টের রংফুল অ্যাক্টিভিটিসের জন্য প্রিন্সিপাল কখন লায়াবেল হবে? না, এজেন্ট যে রংফুল অ্যাক্টিভিটিসটা করছে সেটা যদি প্রিন্সিপালের সাথে যে সম্পর্ক, এজেন্ট আর প্রিন্সিপালের যে সম্পর্ক, যে রিলেশনশিপ রয়েছে সেটার সঙ্গে যদি সম্পর্কিত থেকে থাকে, ইন দ্য কোর্স অফ পারফরমেন্স অফ হিজ ডিউটিস অ্যাজ এ এজেন্ট, তখন যদি সেই কাজটা করে থাকে রংফুল কাজটা, তবেই কিন্তু প্রিন্সিপাল কি হবে? লায়াবেল হবে। একই রকম ভাবে একটা এজেন্ট যখন তাদের
একজন পার্টনার যখন তাদের পার্টনারশিপ অ্যাক্ট অনুসারে তাদের পার্টনারশিপ বিজনেস কন্ডাক্ট করতে গিয়ে যদি কোনো রংফুল অ্যাক্ট বা টর্ট করে থাকে, অন্য পার্টনার তখন লায়াবেল হবে। ইন দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট একজন সার্ভেন্ট যদি কোনো অ্যাক্টিভিটিস করে থাকে, রংফুল অ্যাক্টিভিটিস করে থাকে, তার জন্য মাস্টার লায়াবেল হবে। তাহলে একটা এজেন্টের রংফুল অ্যাক্টের জন্য একটা প্রিন্সিপাল যে লায়াবেল হবে, এটার পিছনে কিন্তু ভাইকেরিয়াস লায়াবিলিটি রয়েছে। একটা এজেন্ট যে রংফুল অ্যাক্টিভিটিসটা করছে, সেই রংফুল অ্যাক্টিভিটিসের জন্য এজেন্ট নিজে তো অপরাধী বটেই, কিন্তু যার জন্যই কাজটা করছিল, ইন দ্য কোর্স অফ পারফরমেন্স অফ হিজ ডিউটি অ্যাজ এ এজেন্ট, যখন সে কাজটা করছিল প্রিন্সিপালের জন্য, প্রিন্সিপালও কিন্তু ভাইকেরিয়াসলি লায়াবেল হবে। এজেন্ট এবং প্রিন্সিপাল এই দুজনকে বলা হবে জয়েন্ট টর্টফিশার্স। এদের দুজনকে বলা হবে জয়েন্ট টর্টফিশার্স। এদের দুজনকে বলা হবে জয়েন্ট টর্টফিশার্স, এবং এই দুজনকে লায়াবেল করতে পারে একজন প্লেন্টিফ। একটা প্লেন্টিফ চাইলে এই দুজনকে লায়াবেল করতে পারে জয়েন্টলি অথবা সেভারেলি। এদের দুজনের বিরুদ্ধে মামলা করতে পারে, আবার পৃথক পৃথকভাবেই মামলা করতে পারে। এই অপশনটা কার কাছে থাকবে? প্লেন্টিফের কাছে থাকবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা জিনিস। এবার তাহলে আমরা যেটা দেখতে যাবো, প্রিন্সিপাল এবং এজেন্টের রিলেশনশিপ যেটা রয়েছে, সেই প্রিন্সিপাল এবং এজেন্টের রিলেশনশিপ যেটা প্রথম যেটা আমরা দেখলাম, সেই প্রিন্সিপাল আর এজেন্টের রিলেশনশিপ থেকে কিভাবে একটা প্রিন্সিপাল ভাইকেরিয়াসলি লায়াবেল হবে, সেটাকে নিয়ে আজকে আমরা ডিসকাস করব। প্রথমে প্রিন্সিপাল অ্যান্ড এজেন্ট খুব ইম্পর্টেন্ট। তাহলে এই প্রিন্সিপাল আর এজেন্টের রিলেশনশিপটার মধ্যে আমরা দেখব যে এজেন্টের রংফুল অ্যাক্টিভিটিসের জন্য প্রিন্সিপাল কখন ভাইকেরিয়াসলি লায়াবেল হবে, এটা ডিপেন্ড করে আছে একটা ম্যাক্সিমের ওপর। সেই ম্যাক্সিমটার নাম কি? কুই ফ্যাসিট পার অ্যালিয়াম ফ্যাসিট পার সে। খুব ইম্পর্টেন্ট, কুই ফ্যাসিট পার অ্যালিয়াম ফ্যাসিট পার সে। এই ম্যাক্সিমটার মিনিং কি? হি হু ডাজ অ্যান অ্যাক্ট থ্রু অ্যানাদার, he who does an act through another is deemed in law to do it himself. খুব ইম্পর্টেন্ট ম্যাক্সিম। এই ম্যাক্সিমটা কিন্তু পরীক্ষাতে লিখতে হবে। তাহলে প্রিন্সিপাল আর এজেন্টের যে রিলেশনশিপটা আমি বলছি, যে এজেন্টের রংফুল অ্যাক্টিভিটিসের জন্য একটা প্রিন্সিপাল ভাইকেরিয়াসলি লায়াবেল হয় একটা ম্যাক্সিমের জন্য। সেই ম্যাক্সিমটার নাম হচ্ছে কুই ফ্যাসিট পার অ্যালিয়াম ফ্যাসিট পার সে। এটার মানে হচ্ছে ওয়ান হু ডাজ অ্যান অ্যাক্ট থ্রু অ্যানাদার, একজন ব্যক্তি যে অন্যকে দিয়ে কোনো কাজ করাচ্ছে, বলছে ইজ ডিমড, ধরে নেওয়া হবে ইন ল, আইনে, টু ডু ইট হিমসেলফ, সেই কাজটা নিজেই করছে। তার মানে যদি কোনো একটা প্রিন্সিপাল অথরাইজ করে তার কোনো একটা এজেন্টকে কোনো কাজ করার জন্য, অন দ্য বেসিস অফ দ্যাট অথরাইজেশন এজেন্ট যদি সেই কাজটা করে থাকে, তাহলে ওই খারাপ বা রংফুল অ্যাক্টিভিটিসটা করার জন্য এজেন্ট তো লায়াবেল হবেই, কিন্তু যে তাকে রেকগনাইজ করেছে সেই রংফুল অ্যাক্টিভিটিসটা করার জন্য, সে নিজেও লায়াবেল হবে। তার মানে আমরা বলতে পারি যে অ্যাক্ট অফ দ্য এজেন্ট ইজ দ্য অ্যাক্ট অফ দ্য প্রিন্সিপাল। কুই ফ্যাসিট পার অ্যালিয়াম ফ্যাসিট পার সে, এই ম্যাক্সিমটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা ম্যাক্সিম। হি হু ডাজ অ্যান অ্যাক্ট থ্রু অ্যানাদার ইজ ডিমড ইন ল টু ডু ইট হিমসেলফ, সে সেই কাজটা নিজেই করছে। খুব ইম্পর্টেন্ট। এটার জন্য একটা আমরা কেস ল পড়বো, খুব ইম্পর্টেন্ট কেস ল। এই কেস লটা পরীক্ষাতে লিখতেই হবে। লয়েড ভার্সেস গ্রেস স্মিথ অ্যান্ড কোম্পানির কেস। লয়েড ভার্সেস গ্রেস স্মিথ অ্যান্ড কোম্পানির কেস, ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই কেসে একজন ভদ্র মহিলা ছিলেন, তার নাম মিসেস লয়েড। মিসেস লয়েড, মিসেস লয়েড, মিসেস লয়েডের কি ছিল? দুটো কটেজেস ছিল।
দুটো কটেজেস ছিল, বাট মিসেস লয়েডের কাছে যে দুটো কটেজেস ছিল সেই দুটো কটেজেসের ইনকাম থেকে সে স্যাটিসফাইড ছিল না, ইজ নট স্যাটিসফাইড। মিসেস লয়েড স্যাটিসফাইড ছিল না, সেই কারণে মিসেস লয়েড কি করেছে, এই গ্রেস স্মিথ অ্যান্ড কোম্পানি, এটা ছিল একটা সলিসিটার ফার্ম। এটা কি ছিল? একটা সলিসিটার ফার্ম। একটা সলিসিটার ফার্ম তাদের কাছে অ্যাপ্রোচ করেছে। কিসের জন্য অ্যাপ্রোচ করেছে? মিসেস লয়েড এই গ্রেস স্মিথ অ্যান্ড কোম্পানি এই সলিসিটার ফার্মের কাছে অ্যাপ্রোচ করেছে যে আমার দুটো কটেজেস রয়েছে, বাট কটেজ থেকে যে ইনকামটা আছে সেই ইনকামে আমি স্যাটিসফাইড নয়। কিভাবে আমার এই দুটো কটেজেস থেকে ইনকাম ইনক্রিজ করা যেতে পারে সেই ব্যাপারে আমাকে কিছু সাজেশনস দিন। গ্রেস স্মিথ অ্যান্ড কোম্পানি এই যে সলিসিটার ফার্ম কি করলো, এই মিসেস লয়েডকে অ্যাটেন্ড করার জন্য ম্যানেজিং যে ক্লার্ক রয়েছে সেই ম্যানেজিং ক্লার্ককে নির্দেশ দিল। ম্যানেজিং ক্লার্ককে বললো যে মিসেস লয়েডকে অ্যাটেন্ড করার জন্য। ম্যানেজিং ক্লার্ক তখন কি করলো, মিসেস লয়েডকে সাজেশনস দিল, আপনি আপনার যে ইনকামটা রয়েছে এটাকে বাড়াতে পারেন, আপনি আপনার দুটো কটেজ যেটা ছিল সেটাকে বিক্রি করে দিন, এবং বিক্রি করার পর যে সেল প্রসিডস বা যে ইনকামটা আসবে সেটাকে আপনি কোনো কাজে লাগান, ব্যবসায়িক কাজে, সেখান থেকে আপনার ইনকামটা বাড়তে পারে। মিসেস লয়েড তখন কি করলেন, এই ম্যানেজিং ক্লার্ককে বললেন তাহলে আমাকে বিক্রির ব্যবস্থা করে দিন। সেই সময় এই ম্যানেজিং ক্লার্ক কি করলো, গ্রেস স্মিথ অ্যান্ড কোম্পানির দুটো ডিড বানিয়েছিল। যে দুটো ডিড উনি মিসেস লয়েডকে বলেছিলেন এটা সেল ডিড রয়েছে, বাট বাস্তবিকই সেই দুটো ছিল গিফট ডিড, এবং সেই গিফট ডিড দুটো ম্যানেজিং ক্লার্ক তার নিজের নামে করিয়েছে এবং মিসেস লয়েড সেটাতে সিগনেচার করে দিয়েছে। যখন মিসেস লয়েড সেল ডিড ভেবে ওই দুটো গিফট ডিডে সিগনেচার করে দিল, তখন এই ম্যানেজিং ক্লার্ক কি করলো, সেই দুটো সেল গিফট ডিড যেটা ছিল সেইটা বেসিসে যখন সে প্রপার্টির মালিক হয়ে গেল, তখন এই দুটো কটেজকে বিক্রি করে দিয়ে যে প্রপার্টির যে টাকাটা সেটাকে নিয়ে সে কি করলো, মিস অ্যাপ্রোপ্রিয়েটেড করে দিল, এবং সেই যে প্রফিট আর্ন করলো পার্সোনালি। এখানে কিন্তু গ্রেস স্মিথ অ্যান্ড কোম্পানি এই ব্যাপারে কিছুই জানতো না তাদের সলিসিটার ফার্ম। তখন মিসেস লয়েড কি করলো, গ্রেস স্মিথ অ্যান্ড কোম্পানির এগেনস্টে মামলা করে দিল। গ্রেস স্মিথ অ্যান্ড কোম্পানি বলছে এই কাজটা আমি করিনি, আমার ম্যানেজিং ক্লার্ক করেছে ফ্রড, তার জন্য আমার ম্যানেজিং ক্লার্ক রেসপন্সিবল হবে, আমরা রেসপন্সিবল হব না। বাট কোর্ট বলল যেহেতু ইন দ্য কোর্স অফ পারফরমেন্স অফ হিজ ডিউটি অ্যাজ এ এজেন্ট ম্যানেজিং ক্লার্ক এই কাজটা করেছে, সেই জন্য এজেন্টের এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিসের জন্য তার যে প্রিন্সিপাল সে ভাইকারিয়াসলি লায়াবল হবে। অ্যান্ড দিস কেস দ্যাট ইজ লয়েড ভার্সেস গ্রেস স্মিথ অ্যান্ড কোম্পানি, এই কেসটা কিন্তু ভাইকারিয়াস লায়াবিলিটিতে প্রিন্সিপাল এবং এজেন্টের যে রিলেশনশিপ থেকে ভাইকারিয়াসলি একটা প্রিন্সিপাল লায়াবল হয়ে থাকে এজেন্টের কোনো রংফুল অ্যাক্টিভিটিসের জন্য, তার কিন্তু সব থেকে বেস্ট এক্সাম্পল এই কেস লটা স্টুডেন্টদেরকে কিন্তু পরীক্ষায় লিখতে হবে। এরপরে যে কেসটা আমি করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভার্সেস শ্যামা দেবীর কেস। It is very important case. State Bank of India versus শ্যামা দেবী, ভীষণ ইম্পর্টেন্ট কেস। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভার্সেস শ্যামা দেবী, এই কেসে শ্যামা দেবী যিনি প্ল্যান্টিফ ছিলেন, এই কেসে যিনি প্ল্যান্টিফ ছিলেন শ্যামা দেবী, এনার হাজব্যান্ড জীবদ্দশায় কিছু টাকা তার বন্ধু যে কিনা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একজন এমপ্লয়ি ছিল, তাকে কিছু টাকা এবং চেক দিয়েছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে তার অ্যাকাউন্টে জমা করে দেওয়ার জন্য। কিন্তু বন্ধু কি করেছিল, সেই টাকাটাকে জমা না দিয়ে মিস অ্যাপ্রোপ্রিয়েট করেছিল এবং শ্যামা দেবীর হাজব্যান্ডকে তার কোনো প্রপার রিসিপ্ট দেয়নি। পরবর্তীতে কি হয়, শ্যামা দেবী তার স্বামীর মৃত্যুর পরে যখন জানতে পারে যে টাকাটা জমা দেয়নি, তখন শ্যামা দেবী তখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা করে যে আপনার এজেন্ট এই কাজটা করেছে, আপনার এমপ্লয়ি এই কাজটা করেছে, সেই জন্য আপনি রেসপন্সিবল হবে। কিন্তু কোর্ট এই কেসে কি বলেছিল, কোর্ট এই কেসে বলেছিল যে আপনি যখন টাকাটা দিয়েছিলেন আপনার বন্ধুকে তখন কোনো
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে টাইমিং, অফিসিয়াল টাইমিং সেই সময় দেননি বা অফিসিয়াল ক্যাপাসিটিতে টাকাটা দেননি, আপনার সাথে একটা ফ্রেন্ডশিপ রিলেশন ছিল, সেই ক্যাপাসিটিতে আপনি টাকাটা দিয়েছিলেন। তার মানে বিইং অ্যান এজেন্ট ইন দ্য কোর্স অফ পারফরমেন্স অফ এই ডিউটি, এই কাজটা সে করেনি, একটা বন্ধুত্বের যে সম্পর্ক সেই ক্যাপাসিটি থেকে এই কাজটা করেছিল, তাই সেই মোমেন্টে যখন কাজটা করেছিল তখন তার এজেন্সির যে ক্যাপাসিটি তখন সেই কাজটা করেনি। সেই কারণে কোর্ট বলেছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই কেসে কোনো রকমভাবে লায়াবেল নয়, নট লায়াবেল, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখলাম লয়েড ভার্সেস গ্রেস স্মিথ অ্যান্ড কোম্পানির কেসে কিভাবে লায়াবেল হলো, আবার একই সাথে আমরা দেখতে পেলাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভার্সেস শ্যামাদেবী এই কেসে কিভাবে লায়াবেল হলো না। এরপরে আমরা যে কেসটা দেখব খুব ইম্পর্টেন্ট কেস, ওলমরড ভার্সেস ক্রসভিলে মোটর সার্ভিস লিমিটেড। এই কেসে একজন ব্যক্তি তার নিজের বন্ধুকে তার নিজের কারটা চালাতে বলেছিল, নিজের গাড়িটা নিজের বন্ধুকে চালাতে বলেছিল। যখন বন্ধু ড্রাইভ করছিল সেই সময় একটা বাসের সাথে কোলাইড হওয়ার পরে তখন সেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এখন এই কেসে এখন বক্তব্য হচ্ছে যে বন্ধুটি চালাতে বলেছিল কারটা নিজের বন্ধুকে, সেই ব্যক্তি কি ভাইকেরিয়াসলি লায়াবেল হবে নাকি লায়াবেল হবে না। এই কেসে কিন্তু কোর্ট বলেছিল যে তার নিজের বন্ধুকে নিজের কারটা চালাতে দিয়েছিল নিজের পারপাসে, সে কিন্তু লায়াবেল হবে। কিন্তু একই সাথে কোর্ট বলেছিল যদি কিনা সে নিজের পারপাস ছাড়াকে যদি হায়ার করতো বা এটা কাউকে ভাড়াতে দিত রেন্টে, তাহলে কিন্তু সে লায়াবেল হতো না। তাহলে ওলমরড ভার্সেস ক্রসভিলে মোটর সার্ভিস লিমিটেড যে কেসটা আছে, এখানে একজন ব্যক্তি তার নিজের বন্ধুকে তার নিজের কারটা যখন ড্রাইভ করতে দিয়েছিল, সেই ড্রাইভ করার সময় একটা বাসের সাথে কোলাইড বা একটা সংঘর্ষ হয়ে সেখানে অ্যাক্সিডেন্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে ড্রাইভার যে ছিল সে কিন্তু বন্ধু ছিল, সে গাড়ির ওনার ছিল না, ওনারের সে কনসেন্ট নিয়ে সে গাড়িটা চালিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে নিজের বন্ধু কি তার এজেন্ট নাকি এজেন্ট নয়। বলছে যখন নিজের পারপাসে সে গাড়িটা চালাচ্ছিল, বন্ধুকে দিয়ে যখন চালাচ্ছিল, বলছে সেই কারণে ভাইকেরিয়াসলি লায়াবেল হবে। কিন্তু এরই কন্ট্রাডিক্টরি একটা কেস আছে, ত্রিলোক সিং ভার্সেস কৈলাস ভারতীর কেস আছে, খুব ইম্পর্টেন্ট কেস। ত্রিলোক সিং ভার্সেস কৈলাস ভারতীর কেস রয়েছে, ত্রিলোক সিং ভার্সেস কৈলাস ভারতী। এই কেসে একজন ব্যক্তি যিনি তার মোটর সাইকেল রেখে বিদেশে ছিলেন, ফরেনে ছিলেন, একজন ব্যক্তি বাড়িতে মোটর সাইকেলটাকে রেখে সে বিদেশে ছিলেন, সেই সময় দাদার পারমিশন ছাড়াই তার ইয়ঙ্গার ব্রাদার কি করেছিল, সেই মোটর সাইকেল নিয়ে বাইরে বেরিয়েছিল এবং সেখানে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়। এখন প্রশ্ন হচ্ছে ভাই যে অ্যাক্সিডেন্টটা করলো, সেই অ্যাক্সিডেন্ট করার জন্য গাড়ির যে মালিক, যে এল্ডার ব্রাদার ছিল, সে কি রেসপন্সিবল হবে নাকি হবে না। কোর্ট এই কেসে বলেছিল যে দাদা জানতোই না যে তার ছোট ভাই বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছে এবং অ্যাক্সিডেন্ট করেছে, এবং ছোট ভাই তার এজেন্টও ছিল না। বলছে এই কেসের মধ্যে কোর্ট বলে দিল, মানে ত্রিলোক সিং ভার্সেস কৈলাস ভারতীর এই যে কেস, এই কেসের মধ্যে কোর্ট কিন্তু বলে দিল যে এখানে ভাইকেরিয়াসলি লায়াবেল হবে না। তাহলে আমরা প্রিন্সিপাল এবং এজেন্টের যে রিলেশনশিপ, যেখানে ভাইকেরিয়াসলি একটা প্রিন্সিপাল লায়াবেল হবে এজেন্টের রংফুল অ্যাক্টিভিটিসের জন্য, আমরা টোটাল 4টে কেস দেখলাম। লয়েড ভার্সেস গ্রেস স্মিথ অ্যান্ড কোম্পানির কেস দেখলাম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ভার্সেস শ্যামাদেবীর কেস দেখলাম, আমরা দেখলাম ওলমরড ভার্সেস ক্রসভিলে মোটর সার্ভিস লিমিটেডের কেস দেখলাম, ত্রিলোক সিং ভার্সেস কৈলাস ভারতীর আমরা কেস দেখলাম। এই 4টে কেস লয় সাফিসিয়েন্ট আছে প্রিন্সিপাল এজেন্ট রিলেশনশিপ থেকে কিভাবে একটা এজেন্টের কোনো রংফুল অ্যাক্টিভিটিসের জন্য প্রিন্সিপাল ভাইকেরিয়াসলি লায়াবেল হয় তার জন্য। এবার আমরা দেখব একটা পার্টনারের রংফুল অ্যাক্টিভিটিসের জন্য কিভাবে অন্য পার্টনার ভাইকেরিয়াসলি লায়াবেল হয়, সেটাকে আমরা দেখার চেষ্টা করব। আমরা ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932, আমরা ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 সেকশন 18 এর মধ্যে আমরা দেখেছিলাম যে একটা পার্টনারের ডুয়েল ক্যাপাসিটি রয়েছে। একটা পার্টনারের ডুয়েল ক্যাপাসিটি মানে সে প্রিন্সিপালের মতো অ্যাক্টিভিটিস করে থাকে, আবার সে এজেন্ট হিসেবে অ্যাক্টিভিটিস করে থাকে। এছাড়াও আমরা ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট, তাহলে আমরা সেকশন 18 এ দেখেছিলাম। এছাড়া আমরা ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্টের
সেকশন 26 এর মধ্যে কি দেখেছিলাম? ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্টের সেকশন 26 এর মধ্যে দেখেছিলাম যদি কোনো একটা পার্টনার কোনো রংফুল অ্যাক্টিভিটিস করে থাকে তাহলে অন্য যারা পার্টনার রয়েছে তারাও কিন্তু সেই যে পার্টনারটা রং করেছে তার সাথে একই রকমভাবে লায়াবেল হবে। এটা আমরা সেকশন 26 এর মধ্যে দেখেছিলাম। আর এছাড়া সেকশন 25 এর মধ্যে আমরা কি দেখেছিলাম? সেকশন 25 এর মধ্যে দেখেছিলাম যে পার্টনারগুলো রংফুল অ্যাক্টিভিটিস করেছে বা বাকি যারা রয়েছে তারা প্রত্যেকে জয়েন্টলি এবং সেভারালি রেসপন্সিবল হবে। তার মানে একটি পার্টনারশিপ ফার্মের কোনো একজন পার্টনার যদি ইন দ্য কোর্স অফ পারফর্মিং হিজ ডিউটি অ্যাজ এ পার্টনার যদি সে কোনো রকম যদি রংফুল অ্যাক্টিভিটিস করে থাকে সেই অ্যাক্টিভিটিসের জন্য অন্য যারা পার্টনার রয়েছে তারাও সমানভাবে লায়াবেল হবে। তো এই জন্য আমরা একটা ইম্পর্টেন্ট কেস দেখতে পারি, দ্যাট ইজ হ্যামলন ভার্সেস হাউস্টন অ্যান্ড কোম্পানির কেসটা দেখতে পারি। হ্যামলন ভার্সেস হাউস্টন অ্যান্ড কোম্পানির যে কেসটা দেখতে পারি, খুব ইম্পর্টেন্ট কেস। হ্যামলন ভার্সেস হাউস্টন অ্যান্ড কোম্পানিতে আমরা দেখতে পাচ্ছি যে হাউস্টন অ্যান্ড কোম্পানি এটা একটা পার্টনারশিপ ফার্ম ছিল। এই পার্টনারশিপ ফার্মে দুজন পার্টনার ছিল। এই পার্টনারশিপ ফার্মে দুজন পার্টনার ছিল। এই দুজন পার্টনারের মধ্যে একজন পার্টনার কি করেছিল, এই যিনি প্লেন্টিফ রয়েছেন তার যে ক্লার্ক ছিল তাকে কিছু ঘুষ দিয়েছিল। কিসের জন্য ঘুষ দিয়েছিল? তাকে ঘুষ দিয়েছিল ব্রিচ অফ কন্ট্রাক্ট করার জন্য তার মালিকের সাথে, যাতে করে সে কি করে থাকে, ডাইভুলজিং করে থাকে। কি ডাইভুলজিং করে থাকে? কিছু সিক্রেট অফ দ্য বিজনেসের কিছু সিক্রেট যাতে প্রকাশ করে দেয়, তাই জন্য কি করেছিল এই হাউস্টন এবং কোম্পানি দুটো পার্টনারের মধ্যে একটি পার্টনার এই হ্যামলনের যে ক্লার্ক আছে সেই ক্লার্ককে কি করেছিল, ব্রিফ দিয়েছিল। কেন ব্রিফ দিয়েছিল? যাতে এর যে বিজনেস রয়েছে এই বিজনেসের যে সিক্রেট সেই সিক্রেটগুলো যাতে প্রকাশ করে দেয় সেই কারণে, এবং যথারীতি ধরা পড়ে যায়। তাহলে এই পার্টনার যিনি ব্রিফ দিয়েছিলেন অপর পার্টনার কিন্তু এই ব্যাপারে কিছুই জানতো না। বলছে যদি নাও জেনে থাকে তাও কিন্তু ভাইকেরিয়াসলি লায়াবেল হবে ল অফ টর্টসে, কারণ একটি পার্টনারের রংফুল অ্যাক্টিভিটিসের জন্য অন্য পার্টনার রেসপন্সিবল হবে। সেকশন 26 এর মধ্যে পার্টনারশিপ অ্যাক্টে সেটা বলে দেওয়া আছে, এবং ল অফ টর্টে ভাইকেরিয়াসলি তারা লায়াবেল হবে। এবং সেক্ষেত্রে প্লেন্টিফ চাইলে যারা পার্টনার রয়েছে তাদের বিরুদ্ধে জয়েন্টলি বা সেভারালি তাদের বিরুদ্ধে মামলা করতে পারে, এবং অ্যাকর্ডিং টু সেকশন 25 তারা জয়েন্টলি বা সেভারালি রেসপন্সিবলও হবে। এই একটি কেসই যথেষ্ট পার্টনার ইন্টারসেক্টে ভাইকেরিয়াস লায়াবিলিটি কিভাবে একটি পার্টনার রংফুল অ্যাক্টিভিটিসের জন্য অন্য পার্টনার লায়াবেল হবে, এটার জন্য একটি কেসই যথেষ্ট। এবার আমরা দেখার চেষ্টা করব মাস্টার অ্যান্ড সার্ভেন্ট রিলেশনশিপ থেকে। খুব ইম্পর্টেন্ট, মাস্টার অ্যান্ড সার্ভেন্ট রিলেশনশিপ থেকে কিভাবে একজন মাস্টার ভাইকেরিয়াসলি লায়াবেল হবে তার সার্ভেন্টের রংফুল অ্যাক্টিভিটিসের জন্য। এখানে একটি ম্যাক্সিম রয়েছে, রেসপন্ডিয়েন্ট সুপিরিয়র, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। লায়াবেলও বলতে পারি, অ্যানসারেবলও বলতে পারি। তাহলে রেসপন্ডিয়েন্ট সুপিরিয়র কথাটা এই ম্যাক্সিমটা কি লেখা আছে, লেট দ্য প্রিন্সিপাল বি লায়াবেল বা লেট দ্য মাস্টার বি লায়াবেল। তাহলে একটা সার্ভেন্টের রংফুল অ্যাক্টিভিটিসের জন্য একটা মাস্টার কখন রেসপন্সিবল হবে, যদি সার্ভেন্ট সেই রংফুল অ্যাক্টিভিটিসটা ইন দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট যদি করে থাকে। এই ইন দ্য কোর্স অফ এমপ্লয়মেন্ট কথাটার অর্থ কি, যখন কোনো একজন মাস্টার তার সার্ভেন্টকে যখন এমপ্লয় করেছে কোনো কাজ করার জন্য, সেই কাজ করতে গিয়ে যদি কোনো রংফুল অ্যাক্টিভিটিস করে থাকে তাহলে সেই রংফুল অ্যাক্টিভিটিজের জন্য সে রেসপন্সিবল হবে। খুব ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু একটা কথা আমি বারবার করে বলছি যে সার্ভেন্ট, এই সার্ভেন্ট কথাটার অর্থ কি এটা জানাটা খুব জরুরি। এই সার্ভেন্ট কথাটার অর্থ কি এটা জানাটা খুব জরুরি। কারণ কি, এই সার্ভেন্ট কথাটা যদি আমরা মিনিংটা না জানি তাহলে সার্ভেন্টের জায়গায় যদি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, যদি কোনো রংফুল অ্যাক্টিভিটিস করে থাকে, যে মাস্টার
ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরকে রিক্রুট করেছে, সেই মাস্টার কি লায়াবেল হবে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের কোনো রংফুল অ্যাক্টিভিটিসের জন্য? এটা আমাদের জানাটা জরুরি। তাহলে সার্ভেন্ট হচ্ছে সেই ব্যক্তি যাকে এমপ্লয় করে থাকে কোনো একজন পারসনস, এবং যার কন্ট্রোলটা বা অথরিটিটা সেই মাস্টারের কাছেই থেকে থাকে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে সার্ভেন্ট হচ্ছে সেই ব্যক্তি যে যাকে কিনা এমপ্লয় করে থাকে, যাকে নিয়োগ করে থাকে, কে না মাস্টার, এবং তার কন্ট্রোলটাও কার কাছে থাকে? তার কন্ট্রোলটা বা সুপারভিশনসটা মাস্টারের কাছেই থেকে থাকে, তাকে আমরা বলবো সার্ভেন্ট। কিভাবে কাজ হবে, কতটা কাজ হবে, কোন ওয়েতে কাজ হবে, এই ডাইরেকশনসটা কে দেবে? মাস্টার দেবে। অন দ্য বেসিস অফ দ্য ডাইরেকশন অফ দ্য মাস্টার সার্ভেন্ট সেই অ্যাক্টিভিটিসগুলো করে থাকে। ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তা নয়। ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর কি করে? মাস্টারের কাছ থেকে ওই কাজটা করার জন্য আন্ডারটেকিং নিয়ে নেয়, যে কাজটা আমি করে দেব, কিন্তু কাজটা কিভাবে করব, কোন ওয়েতে করব, নিজের পার্সোনাল স্কিলসে কাজটা করে থাকে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। একটা ছোট উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি এই সার্ভেন্টের সাথে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের কি ডিফারেন্স রয়েছে। একটি উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে সার্ভেন্টের সাথে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের কি ডিফারেন্স রয়েছে। সাপোজ মনে করো আমি আমার বাড়ি থেকে কোচিং সেন্টারে পড়াতে যাওয়ার জন্য আমার নিজের গাড়ির ড্রাইভারকে বললাম যে আমাকে শিয়ালদা সেন্টারে পৌঁছে দাও। তাহলে আমার গাড়ির যিনি ড্রাইভার রয়েছে, কাজী স্যারের যে গাড়ির যে ড্রাইভার, আমার যে ড্রাইভার, সে যখন আমার নিজের কারে করে যখন শিয়ালদা সেন্টারে নিয়ে যাচ্ছে, শিয়ালদা সেন্টারে যখন আমাকে নিয়ে যাচ্ছে, আমি আমার ড্রাইভারকে যেভাবে গাড়ি চালাতে বলবো, যে রুটে গাড়ি চালাতে বলবো, যতটা স্পিডে গাড়ি চালাতে বলবো, আমার ডাইরেকশন অনুসারে আমার গাড়ির ড্রাইভার কি করবে? সেই গাড়িটা চালাবে। এবং সেই গাড়িটা চালাতে গিয়ে যদি আমার ড্রাইভার কোনো অ্যাক্সিডেন্ট করে থাকে, সেই অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু আমি ভাইকেরিয়াসলি লায়াবেল হব। কারণ কি? আমার গাড়ির ড্রাইভারের মাস্টার হচ্ছে আমি, আর আমার যে সার্ভেন্ট বা গাড়ির ড্রাইভার যদি কোনো রকম ভুল করে থাকে, গাড়ি চালানোর ক্ষেত্রে যদি কোনো নেগলিজেন্স করে থাকে, ফর দ্যাট আমি লায়াবেল হব। কিন্তু সাপোজ মনে করো আমার গাড়ি নেই, গরিব মানুষ তো, আমার গাড়ি নেই, তখন কি হবে? আমি উবের একটা গাড়ি বুক করলাম। আমি কি করলাম? উবের একটা গাড়ি বুক করলাম, আমি উবেরে একটা কার বুক করলাম, বললাম আমাকে শিয়ালদা সেন্টারে পৌঁছে দিতে হবে। কিন্তু উবেরের গাড়ির ড্রাইভার যিনি রয়েছেন, সেই ড্রাইভারকে যদি আমি বলি গাড়িটা এত জোরে চালাও, আমার কোচিংয়ে দেরি হয়ে যাচ্ছে, সবাই বসে রয়েছে, গাড়ি কিন্তু জোরে চালাবে না। আমি যদি কোনো শর্টকাট রুট দেখায়, সে সেই রুটে যাবে না। গুগল ম্যাপে তাকে যে রুট দেখাবে, সে সেই রুটেই কিন্তু আমাকে শিয়ালদা কোচিং সেন্টারে পৌঁছাবে। কারণ কি? ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর আমার কাছ থেকে আন্ডারটেকিং নিয়েছে আমাকে শিয়ালদা সেন্টারে পৌঁছে দেওয়ার, কিন্তু সে নিজের ইচ্ছা মতোই গাড়ি চালাবে। এখানে যে কারের ড্রাইভার ছিল, সে ছিল আমার সার্ভেন্ট, আর যে এখানে উবেরের গাড়ির ড্রাইভার, সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর। এই দুটোই হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্স। আর ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর যদি কোনো রকম রংফুল কোনো অ্যাক্টিভিটিস করে থাকে, তার জন্য কিন্তু, বা গাড়ি চালাতে গিয়ে যদি কোনো অ্যাক্সিডেন্ট করে থাকে, তার জন্য কিন্তু আমি রেসপন্সিবল নয়, তার জন্য ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর নিজে রেসপন্সিবল। খুব ইম্পর্টেন্ট কিন্তু জিনিস। আমরা এখানে একটা কেস লয়ের কথা বলবো, মর্গ্যান ভার্সেস খুব ইম্পর্টেন্ট ইনকর্পোরেটেড সেন্ট্রাল কাউন্সিলের কেস। মর্গ্যান ভার্সেস ইনকর্পোরেটেড সেন্ট্রাল কাউন্সিল। খুব ইম্পর্টেন্ট কেস। মর্গ্যান ভার্সেস ইনকর্পোরেটেড সেন্ট্রাল কাউন্সিলের যে কেস আছে, এই কেসে একজন ব্যক্তি যখন লফুলি একটি প্রিমিসেসে যখন প্রবেশ করতে যাচ্ছিল, সেই প্রিমিসেসের মধ্যে যে লিফট ছিল, সে ওপেন লিফট শ্যাফট থেকে সে তখন পড়ে গিয়ে ইনজিওর্ড হয়ে যায়। লিফটের কোনো গন্ডগোল ছিল, কিন্তু যখন সে বাড়ি মালিকের বিরুদ্ধে বা প্রিমিসেসের যে মালিক, তার বিরুদ্ধে যখন সে মামলা করলো, প্রিমিসেসের মালিক বলল এই বাড়ির যে লিফট রয়েছে, সেই লিফটটাকে মেনটেন্যান্স করার জন্য আমি একটা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরকে বা লিফটের এক্সপার্টকে রেখে দিয়েছি, সেই লিফটটাকে মেনটেন করে থাকে। আমি একজন সাধারণ বাড়ির মালিক, আমার পক্ষে লিফটের ব্যাপারে এক্সপার্টাইজ নেই, আমি এটাকে বুঝতে পারবো না যে কি ফল্ট হয়েছে, কারণ ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের কন্ট্রোলেই এই লিফটের মেনটেন্যান্সটা ছিল, এর জন্য আমি লায়াবেল নয়। কোর্ট কিন্তু এই মর্গ্যান ভার্সেস ইনকর্পোরেটেড
ইনকর্পোরেটেড সেন্ট্রাল কাউন্সিলের কেসে কিন্তু বলেছিল বাড়ি মালিক যে ছিল সে কিন্তু কোনোভাবেই কিন্তু ভাইকারিয়াসলি লায়েবল নয়, খুব ইম্পর্টেন্ট। একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি বি গোবিন্দ রাজালু ভার্সেস এমএলএ গোবিন্দ রাজা মুদালিয়ারের যে কেস, খুব ইম্পর্টেন্ট কেস। এই কেসও আমরা দেখতে পাবো যে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের কোনো রংফুল অ্যাক্টিভিটিসের জন্য সার্ভেন্ট রেসপন্সিবল হবে না, সার্ভেন্টের কোনো রংফুল অ্যাক্টিভিটিসের জন্য মাস্টার রেসপন্সিবল হবে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের কোনো রংফুল অ্যাক্টিভিটিসের জন্য মাস্টার যে রেসপন্সিবল হবে না তার জন্য মর্গান ভার্সেস ইনকর্পোরেটেড সেন্ট্রাল কাউন্সিলের কেসটা আমরা দেখেছি। বি গোবিন্দ রাজালু ভার্সেস এমএলএ গোবিন্দ রাজা মুদালিয়ারের যে কেস আছে, এখানে একজন ব্যক্তি তার নিজের যে লরিটা ছিল মোটর লরি, সেই মোটর লরিটাকে সে ওয়ার্কশপের মধ্যে দিয়েছিল কিসের জন্য, সেটাকে সারাই করার জন্য, রিপেয়ার করার জন্য। আফটার রিপেয়ার যখন সেই মোটর ওয়ার্কশপের যিনি মালিক ছিলেন তার সার্ভেন্টকে যখন এটাকে টেস্ট ড্রাইভের জন্য দেয়, সেই টেস্ট ড্রাইভে গিয়ে লরিটা অ্যাক্সিডেন্ট করে বসে। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা করে সেই অ্যাক্সিডেন্টের জন্য কি লরি ওনার কি রেসপন্সিবল হবে কি হবে না? কোর্ট বলছে লরি ওনার যখন এটা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর বা ওয়ার্কশপ ওনারকে যখন রিপেয়ার করার জন্য দিয়ে দিল, যখন তাদের কন্ট্রোলে চলে গেল, বলছে তা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর যে কোনো নেগলিজেন্স বা কোনো ফল্ট যদি করে থাকে তার জন্য লরির যে মালিক রয়েছে সে লরির মালিক কোনো রকমভাবে ভাইকেরিয়াসলি লায়াবল হবে না। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের কোনো রংফুল অ্যাক্টিভিটির জন্য মাস্টার যে রেসপন্সিবল হবে না, এই দুটো কেস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর রংফুল অ্যাক্টিভিটিসের জন্য কখনো মাস্টার রেসপন্সিবল হয়ে থাকে, তার কিছু এক্সেপশনাল ল অফ টর্টের ক্ষেত্রে দিয়ে দেওয়া রয়েছে। কখন একজন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের রংফুল অ্যাক্টিভিটিজের জন্য একজন মাস্টার রেসপন্সিবল হয়, এর কিছু এক্সেপশনও রয়েছে। ইন জেনারেল বা জেনারেলি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের কোনো রংফুল অ্যাক্টিভিটিজের জন্য মাস্টার রেসপন্সিবল হয় না, সেটাকে আমি কেস ল দিয়ে দেখালাম। এর কিন্তু কিছু এক্সেপশন রয়েছে। নাম্বার 1 এক্সেপশন, যখন কোনো একজন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর কোনো রংফুল অ্যাক্টিভিটিস করে ফেলেছে, সেই রংফুল অ্যাক্টিভিটিসটা করার ক্ষেত্রে যদি মালিক বা মাস্টার যদি সেখানে অথরাইজ করে থাকে বা রংফুল অ্যাক্টিভিটিস করার পর যদি সেটাকে র্যাটিফিকেশনস দিয়ে থাকে বা র্যাটিফাই করে থাকে, তাহলে কিন্তু রেসপন্সিবল হবে। তার মানে আমি কি বললাম, যদি কোনো একজন মাস্টার অথরাইজ করে থাকে কোনো রংফুল অ্যাক্ট করার জন্য, কাকে না ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরকে, অথবা রংফুল অ্যাক্টিভিটিস যেটা করেছে সেটাকে পরবর্তীতে র্যাটিফাই করেছে, সেক্ষেত্রে কিন্তু একজন মাস্টার কি হবে, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর রংফুল অ্যাক্টের জন্য ভাইকারিয়াসলি লায়াবল হবে। এটা হচ্ছে নাম্বার 1 এক্সেপশন। তাহলে ইন জেনারেল আমরা দেখতে পেলাম যে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের কোনো রংফুল অ্যাক্টিভিটিসের জন্য মাস্টার রেসপন্সিবল হয় না, কিন্তু যদি কোনো মাস্টার যদি কোনো ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরকে অথরাইজ করে থাকে কোনো রংফুল অ্যাক্টিভিটিস করার জন্য, তাহলে কিন্তু মাস্টার ভাইকারিয়াসলি লায়াবল হবে। অথবা কোনো ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর রংফুল অ্যাক্টিভিটিস করে ফেলেছে, মাস্টার কি করেছে পরবর্তীতে সেটাকে র্যাটিফাই করেছে, বলছে সেক্ষেত্রেও কিন্তু কি হবে না একটা মাস্টার ভাইকারিয়াসলি লায়াবল হবে। নাম্বার 2, যেটা কিনা আমরা আগেই দেখেছি স্ট্রিক্ট লায়াবিলিটির ক্ষেত্রে, আর এইটা আমরা কোথায় দেখেছিলাম, রোল্যান্ড ভার্সেস ফ্লেচারের কেসে। রোল্যান্ড ভার্সেস যে ফ্লেচারের যে কেস ছিল, সে রোল্যান্ড ভার্সেস ফ্লেচারের কেসে আমরা দেখেছিলাম যে একজন ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের রংফুল অ্যাক্টিভিটিসের জন্য সেই মাস্টার কি হবে, লায়াবল হবে। তাহলে আমরা যে দেখতে পাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের জন্য রংফুল অ্যাক্টিভিটির জন্য মাস্টার যে রেসপন্সিবল হবে, তার 2 নম্বর এক্সেপশন আমরা দেখতে পাচ্ছি কিসের জন্য না স্ট্রিক্ট লায়াবিলিটির ক্ষেত্রে। খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা রোল্যান্ড ভার্সেস ফ্লেচারের যে কেস ছিল সেই রোল্যান্ড ভার্সেস ফ্লেচারের কেসে আমরা দেখেছি। এবার যে কেসটা আমরা দেখবো মাগান ভাই ভার্সেস ঈশ্বর ভাইয়ের যে কেস আছে, খুব ইম্পর্টেন্ট কেস। এখান থেকে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষাতে কোশ্চেন আসে।
খুব ইম্পর্টেন্ট কেস, এই যে কেসটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে প্রবলেম বেস কোশ্চেন জুডিশিয়াল সার্ভিস পরীক্ষাতে এসে থাকে। ল অফ টর্টসের যখন কোনো এক্সট্রা হ্যাজার্ডুয়াস কোনো অ্যাক্টিভিটিস, এক্সট্রা হ্যাজার্ডুয়াস কোনো রকম কাজ যখন কোনো একজন মাস্টার ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরকে দিয়ে করে থাকে, সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের অ্যাক্টিভিটিসের জন্য বা রংফুল অ্যাক্টিভিটিসের জন্য একটা মাস্টার ভাইকারিয়াসলি লায়াবেল হয়ে থাকে। মাগান ভাই ভার্সেস ঈশ্বর ভাইয়ের কেসে একজন মন্দিরের যিনি ট্রাস্টি ছিলেন, সেই মন্দিরের ট্রাস্টি একটা ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর বা ইলেকট্রিশিয়ানসকে দিয়ে মন্দিরে লাইট এবং মাইকিংয়ের জন্য অন্য কোনো একটা এগ্রিকালচারালিস্ট যিনি কৃষক তার জমি থেকে ইলেকট্রিক সেখানে হুক নেওয়ার জন্য ইনস্ট্রাকশনস দিয়েছিলেন। অন দ্য বেসিস অফ দ্যাট ইনস্ট্রাকশনস অফ দ্য ট্রাস্টি অফ দ্য টেম্পল, যিনি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর ছিলেন ইলেকট্রিশিয়ানস, ইলেকট্রিক বোর্ডকে না জানিয়ে সেখান থেকে ইলেকট্রিক লাইন টেনেছিলেন এবং পরবর্তীতে যখন ইলেকট্রিক লাইনটা স্ন্যাপস হয়ে গিয়ে যখন সেখানে অ্যাক্সিডেন্ট হয়ে এগ্রিকালচারালিস্ট যখন মারা যায়, কোর্ট তখন যে মাস্টার ছিল যিনি ট্রাস্টি ছিলেন মন্দিরে তাকে কিন্তু ভাইকারিয়াসলি লায়াবেল করেছিল, যদিও কিনা এই কাজটি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর বা কোনো একটা ইলেকট্রিশিয়ানসকে দিয়ে করিয়েছিল, তাও কিন্তু এই কেসে ভাইকারিয়াসলি মন্দিরের যিনি ট্রাস্টি ছিলেন তিনি কিন্তু লায়াবেল হয়েছিলেন। এটা ছাড়াও আরেকটি ইম্পর্টেন্ট এক্সেপশনস রয়েছে যেটা আমরা ট্যারি ভার্সেস, খুব ইম্পর্টেন্ট কেস, ট্যারি ভার্সেস অ্যাস্টনের কেস থেকে দেখতে পাবো। খুব ইম্পর্টেন্ট কেস, ট্যারি ভার্সেস অ্যাস্টনের কেস থেকে দেখতে পাবো। এই কেসের মধ্যে বলা আছে, মানে এই এক্সেপশনটা কি রিলেটেড এক্সেপশনস, যে মাস্টার কখন ভাইকারিয়াসলি লায়াবেল হয় ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের কোনো কাজের জন্য। বলছে হাইওয়েতে বা হাইওয়ের ধারে যদি কোনো রকম রংফুল অ্যাক্টিভিটিস করে থাকে সেক্ষেত্রে কিন্তু মাস্টার ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের কোনো রংফুল অ্যাক্টিভিটিসের জন্য রেসপন্সিবল হবে। এই ট্যারি ভার্সেস অ্যাস্টনের কেসে একজনের বাড়ি ছিল হাইওয়ের ধারে, ফুটওয়ে, সেখানে একটি ল্যাম্প হ্যাঙ্গিং ছিল, সেই হ্যাঙ্গিং হওয়া যে ল্যাম্পটা কখন পড়ে গিয়ে একজন ব্যক্তি ইনজিওর্ড হয়ে যায়। বাড়ি মালিক বা যিনি মাস্টার ছিলেন উনি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরকে দিয়ে সেই ল্যাম্পটা লাগিয়েছিল, কিন্তু বাড়ি মালিকের রেসপন্সিবিলিটি ছিল ল্যাম্পটা সঠিক অবস্থায় হ্যাঙ্গিং করছে কিনা এটা নিয়মিত চেক করা, কিন্তু উনি সেটা চেক করেননি। কারণ কি, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর ইলেকট্রিশিয়ান লাগিয়ে দিয়েছিল এটা ভেবে উনি আর চেক করেননি। কিন্তু বলছে মাস্টার এখানে ভাইকারিয়াসলি লায়াবেল হবে, যেহেতু হাইওয়ে বা ফুটওয়ে এরকম জায়গাতে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর রংফুল অ্যাক্টিভিটিস করেছে, সেই জন্য মাস্টার ভাইকারিয়াসলি লায়াবেল হবে। তাহলে আমরা জেনারেল রুল যেটা আছে সেই জেনারেল রুলটা দেখতে পেলাম যে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরের রংফুল অ্যাক্টিভিটিসের জন্য মাস্টার কখনো ভাইকারিয়াসলি লায়াবেল হয় না, তার কিছু এক্সেপশন ল অফ টর্টে রয়েছে। এই এক্সেপশনগুলো আমাদেরকে কেস ল সহকারে পরীক্ষার খাতায় আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা ভাইকারিয়াস লায়াবিলিটির যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম সেই চ্যাপ্টারের শুরুতেই আমি বলেছিলাম যে একজন ব্যক্তি কখন অন্য কোনো ব্যক্তির রংফুল অ্যাক্টিভিটিসের জন্য ভাইকারিয়াস লায়াবেল হয়, যখন সেই দুটো ব্যক্তির মধ্যে একটা রিলেশনস থাকে এবং সেই রংফুল অ্যাক্টিভিটি যদি কানেক্টেড হয়ে থাকে সেই রিলেশনের সাথে, তবেই ভাইকারিয়াসলি লায়াবেল হবে। প্রিন্সিপাল এজেন্টের রিলেশনশিপটা একটা এক্সাম্পল, পার্টনার্স ইন্টারসে এটা একটা এক্সাম্পলস, আর এছাড়া আমরা দেখলাম মাস্টার সার্ভেন্ট যে রিলেশনশিপ সেটা একটা এক্সাম্পলস। এই তিনটে এক্সাম্পলের ওপর দিয়ে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে, এই তিনটে থেকেই কিন্তু পরীক্ষার খাতায় প্রশ্ন এসে থাকে ভাইকারিয়াস লায়াবিলিটি ডিসকাস করার জন্য। এর সাথে একটা ছোট পার্ট কোশ্চেন থাকে যেটাকে বলা হয় ডক্ট্রিন অফ কমন এমপ্লয়মেন্ট, বলতে আমরা কি বুঝি, খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট, ডক্ট্রিন অফ কমন এমপ্লয়মেন্ট বলতে কি বোঝাচ্ছে। এই ডক্ট্রিন অফ কমন এমপ্লয়মেন্টটা এই প্রেসলি ভার্সেস ফোলারের যে কেস আছে 1837 সালে, 1837 সালে এই যে কেস প্রেসলি ভার্সেস ফোলার, এই প্রেসলি ভার্সেস ফোলারের কেস থেকে প্রথমবারের জন্য এই কেসটা, এই ডক্ট্রিন অফ কমন এমপ্লয়মেন্ট যেটা আছে সেটাকে প্রথমবারের জন্য নিয়ে আসা হয়েছে। খুব ইম্পর্টেন্ট কেস। তবে এই ডক্ট্রিন অফ কমন এমপ্লয়মেন্ট জিনিসটা কি? এই ডক্ট্রিন অফ কমন এমপ্লয়মেন্ট জিনিসটা হচ্ছে এটাই, যদি কোনো একটা এমপ্লয়ের অধীনে দুজন যদি এমপ্লয়ি থেকে থাকে, সেই দুজন এমপ্লয়ির মধ্যে একটা এমপ্লয়ি যদি অপর এমপ্লয়িকে যদি কোনোভাবে ইনজিওর করে থাকে, সেই ইনজিওরি বা সেই রংফুল অ্যাক্টিভিটিসের জন্য
এমপ্লয়ার কখনো রেসপন্সিবল হবে না। তাহলে একটা ফেলো এমপ্লয়ি যদি অপর কোনো ফেলো এমপ্লয়িকে যদি কোনো রকমভাবে যদি রংফুল অ্যাক্টিভিটিস বা কোনো রং বা কোনো হার্ম করে থাকে, তার জন্য এমপ্লয়ার যে রেসপন্সিবল হবে না, সেটাই ডক্ট্রিন অফ কমন এমপ্লয়মেন্ট। যদিও কিনা এই ডক্ট্রিন অফ কমন এমপ্লয়মেন্টটা ইংল্যান্ডে ল রিফর্মস পার্সোনাল ইনজুরিজ অ্যাক্ট 1948, খুব ইম্পর্টেন্ট, ল রিফর্মস পার্সোনাল ইনজুরিজ অ্যাক্ট 1948, এটার মাধ্যমে কি করা হয়েছে, অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। এবং ইন্ডিয়াতে এমপ্লয়ার্স লায়াবিলিটি অ্যাক্ট 1938, যেটা 1951 সালে অ্যামেন্ডমেন্ট করেছে, সেই এমপ্লয়ার্স লায়াবিলিটি অ্যাক্ট। তাহলে ইংল্যান্ডে কি হয়েছে, এই ল রিফর্মস পার্সোনাল ইনজুরিজ অ্যাক্ট 1948, আর ইন্ডিয়াতে কি হয়েছে, এমপ্লয়ার্স লায়াবিলিটি অ্যাক্ট, খুব ইম্পর্টেন্ট। আর এটাকে অ্যামেন্ড করা হয়েছে কবেতে, 1951। এর সেকশন 3তে ছিল, সেকশন 3তে ছিল ডক্ট্রিন অফ কমন এমপ্লয়মেন্ট। তাহলে এই এমপ্লয়ার্স লায়াবিলিটি অ্যাক্ট 1938টা 1951 সালে অ্যামেন্ডমেন্ট করার মাধ্যমে ডক্ট্রিন অফ কমন এমপ্লয়মেন্টের অ্যাপ্লিকেবিলিটি ইন্ডিয়াতে কি করা হয়েছিল, অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল। তাহলে 1837-এ যে ডক্ট্রিনটাকে প্রেসলি ভার্সেস ফোলারের যে কেসে এটাকে যে নিয়ে আসা হয়েছিল, এটাকে ইংল্যান্ডে ল রিফর্মস পার্সোনাল ইনজুরিজ অ্যাক্ট 1948-এ এটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়। আর ইন্ডিয়াতে কি হয়েছে, এমপ্লয়ার্স, সো হিস্টোরিক্যাল পার্সপেক্টিভের দিক থেকে এটার এখন একটা ইউটিলিটি রয়েছে, এছাড়া কিন্তু অন্য কোনো দিক থেকে এটার কিন্তু ইউটিলিটি নেই। তাহলে আমরা আজকের যে ক্লাস, যেটা ভাইকারিয়াস লায়াবিলিটি, সেটাতে কিন্তু আমরা ভাইকারিয়াস লায়াবিলিটি কীভাবে অ্যারাইজ হয় সেটা দেখলাম, আর ডক্ট্রিন অফ কমন এমপ্লয়মেন্ট জিনিসটা কি এবং কোন কেস থেকে এটা অ্যারাইজ করেছিল সেইটা দেখলাম। আর ইংল্যান্ড এবং ইন্ডিয়াতে কোন অ্যাক্টের দ্বারা এটা অ্যাবলিশ হয়েছে সেটাকেও আমরা দেখলাম। আজকের ডিসকাশনস এখান পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ সো মাচ।